নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনো অজানা, কোন সময় নির্বাচন হবে সে নিয়ে সব মহলেই রয়েছে প্রশ্ন। মাত্র 6 মাসের ব্যবধানে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে আসলে চলছে নানা ধরনের আলোচনা চর্চা। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান এবং আমাদের সাথে আরো থাকছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন, সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন, এটা একটু একপেশে হচ্ছে কিনা? মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন, এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা? আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি, আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন খালেদ ভাই, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপির সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন? উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বর পর্যন্ত হবে না, আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। রহমান, আপনি তো তাই বলা উচিত। আপনি তো চমৎকার বলেন, আমি শুনতে থাকি, সেজন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়েন। আপনি বলেন যে এখন একটু থামলাম, কারণ হচ্ছে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন। সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন, এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা, এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু, ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে, এইটা তো উনার একটা প্লি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন, আপনারা আমার সাথে বসেন, বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব। কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন, তখন তার এটা কোথাও আগায় না। আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন, এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না। এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে। আমি আর কথা মাঝখানে বলবো না, আমি একটু দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই, তারেক রহমান সাহেবের সব মামলা ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশাক, সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন। নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালেদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে 3টা শক্তি, বিএনপি, সরকার এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি বলছি যে বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট। কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব। এই 3টা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল। এবং জনাব ইশরাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল,
বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন, যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, বা আপনি জানেন আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সে সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে। উনি যে ইউজুয়াল যাদের ঢং, তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না, এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি, প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়, বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্সে নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে আলাদা একটা প্রশ্নও করি, আপনাকেও তো একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাই দলও একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু, যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। So আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক। খালেদ ভাই, আমি আরেকটা কথা একটু যোগ করি। একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোনো বাবা যদি তার কোন সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছেন, এবং অত্যন্ত টার্মোয়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্মোয়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন। অবজেকশন করছি, প্রথমে হলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা 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 সমঝোতা হওয়া উচিত, আমি যদি ঠিক বুঝে থাকি, বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত। এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি, তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে? বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনূসকে তাদের কথা শোনাতে যেতেছে? দেখুন, কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি ভুল, কোন তথ্যটি বিভ্রান্তিকর, কোন তথ্যটি সঠিক, এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না। সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ, যেটা নিয়ে এখন খুব আলোচনা হয়, সরকারের মধ্যেও প্রায় শুনি এই কথাটি, ভুয়া তথ্য, গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি। এইটার এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম। আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন, আপনি তাকে লিখতে দিন, তাকে তথ্য প্রকাশ করতে দিন। আজকে আলোচনা শুরু হয়েছিল, একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এর পরের সারি, প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে। সেই লেখাটা আমি যেমন পড়তে পারি, কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান, হ্যাঁ, এত মানে রোল মডেল হয়েছি আমরা, আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন, এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে, মাথা পিছু আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি। এবং তার যেই বক্তব্য তিনি দিয়েছেন, সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং গড় আয়ু তিনটি বেড়েছে। বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি 2021 সাল থেকে শুরু করেন, ক্রমাগত মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন, আমাদের সূচকগুলো খারাপ অবস্থায়। এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না। কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে, এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না। সংসদে আমার ব্যাপারে যে কথাটি আপনি বললেন, যে সময়ে বাড়িয়ে দেবার একটি নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিফ হুইপের মাধ্যমে স্পিকারকে, এটা একটি চমৎকার মিথ যেটা আওয়ামী লীগ ছড়িয়েছে। আমার প্রথম দিনের যে বক্তব্য, ডেপুটি স্পিকার সেদিন ছিলেন, প্রথম দ্বিতীয় দিনের বক্তব্য, দুঃখিত, দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন, এবং তিনি
ভীষণভাবে আমাকে থামিয়েছেন, ইন্টারাপ্ট করেছেন, বসতে বলেছেন, সময় বাড়াননি। এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচগুলো দেখেন, 1 মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি, কাকুতি মিনতি করেছি, আপা 10 মিনিট না 11 মিনিট দেন, আপা 11 না 12 দেন। এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি, আমি সংসদে ছিলাম তো আমি জানি। প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ, আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে যখন এই কথা উঠলো, জি আমি আপনাকে আরেকটা কথা একটু বলি, আমি আসতেছি, আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি। আরেকটা কথা একটু বলি, সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে 10 মিনিটের বেশি দেয়া যাবে না, পরে চাইলে 2 মিনিট হয়তো বাড়ানো হবে। সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি। সুতরাং আমার যাত্রা কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, পরিশ্রমের ছিল। এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য, আমার দুঃখ লাগে। আচ্ছা, আপনার প্রশ্নে আমি আসি। হ্যাঁ, যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু আমরা বলতে পারি না, মানুষ আমাদেরকে কেন আমি আসবো। হ্যাঁ, আচ্ছা, তো সবই সত্য, আমরা নির্বাচনে কেন আসবো। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয়? 1, 2 হচ্ছে ওনাকে মানে ওনার সরকারের প্রতি, ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটা হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে। কেন? কারণ 94 সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে, এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন। মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তাহলে আজকে 14, 18 এবং 24-এ এসে, এই 24টা বাদই দেন, 14, 18-র স্মৃতি মাথায় নিয়ে উনি কি করে আশা করেন যে 24-এ আমরা অংশ নেব। এবং 18-তে কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে বসছেন, নেতাদের সঙ্গে বসেছেন, কথা দিয়েছেন এবং বলেছেন ওনার উপর ভরসা রাখতে। সেই ভরসা রাখার ফল হয়েছে 6টি আসন। তাহলে কেন বিরোধী দল 24-এ গিয়ে ওনার উপর ভরসা রাখবে? আর একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করছি আমার আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মির তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? জি ডক্টর জাহিদ, খালেদ ভাই, আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন লয়ের রিপোর্টিং করেছেন এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে। আমি কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয়, ডক্ট্রিন অফ নেসেসিটি দেখায়। যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক, কিন্তু পরবর্তী 2টা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম, 9ম বা 10ম এরকম কিছু বলেছিলেন, বা 10ম একাদশ, পরবর্তী ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোন একটা টার্বুলেন্ট টাইমে, কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারিলি। সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে, আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি, আমি ওভাবে ক্রিটিক করিনি। রয়টার্সের সাথে প্রথম যখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। আমি তখন সেদিনই, এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে, সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম। আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে, কোন জায়গায় আছি? একটা সেনাপ্রধান যদি সরকারেরই পার্ট হয় তাহলে তো না শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে, কিন্তু শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে। শেখ হাসিনার তো উনি সেনাপ্রধান ছিলেনও। সো তাহলে আমরা এই প্রশ্ন, আমি একটু খুবই ডেভিড অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে, তো উনি তো বিট্রে করেছেন সরকারি যে আদেশ, যেটা উনি মানতে বাধ্য ছিলেন। তো আমি যে কথাটা বলি, আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের, খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে। এবং I feel lucky, frankly speaking, যে বাংলাদেশ না, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে, আর এখানে ঝামেলা বেঁধে ছিল
5th অগাস্টে আমি মনে করি তারা যদি পাওয়ার নিতেন, আমাদের দেশের মেজরিটি অফ দ্য পিপল সমর্থন করতেন, তিনি নেননি এবং এখন নির্বাচন নিচ্ছেন। এই কথা তো আমরা বলছি যে একটা সিভিলিয়ান সরকার নির্বাচনের কথা। আমি আপনার কথা আমি আপনার কথা শুনতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার টাইমটা ম্যানেজ করতে পারছি না। কিন্তু জাহেদ, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। সেনাপ্রধান যেটি করতেছেন এটা কিন্তু ঠিক, যে 5 তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো, হাইন্ডসাইট আমরা এটা জানি না। যদি 20-21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান না নিতেন কি হইতো আমি এটা জানি না। এবং আমি এটাও জানি আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার। কিন্তু তারপর আমি বলি যেটা তো উনি নেন নাই, উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে এই স্নিফটা কেন অনেকগুলো ইস্যু জমে গেছে। আমাকে বলতে হবে আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনাপ্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছে, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এটাতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছেন সেই সেনাবাহিনীর প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন। ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন। আমি ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে, আমি দেখে দেখে পড়ছি। তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই। এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপির প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে, এটা দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও। আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয়, এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে, তার ভাষায়। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার,
ঘোষণা করেছিলেন দুদিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন, লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে, কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি। বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটার নাম কি, বা সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ, অর্জুন, নাগার্জুন, অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না।